প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে তোমরা সেগুলো দেখছো। তো বন্ধুরা, গতকালকে আমি একটি ক্লাস নিয়েছিলাম, সেটি ছিল বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান এবং একটি পুকুরের বাস্তু সংস্থান। ঠিক আছে, আর আজকে ওই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এগুলো কি টপিকগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খল, তারপরে খাদ্য জাল, বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ এবং ট্রফিক লেভেল। বন্ধুরা, প্রথমে আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে একটু কথা বলি, কেমন? আর এর ফাঁকে তোমরা যে কাজটি করবে সে খাতা কলম রেডি রাখবে এবং সাথে অবশ্যই তোমাদের জীববিজ্ঞান বইটাও রেডি রাখবে। তোমরা তোমাদের মূল বইয়ের 285 পৃষ্ঠা বের করো। আবারও বলছি, 285 পৃষ্ঠা বের করো। চলে আসো। দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে? ফুড চেইন বা খাদ্য শিকল দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটি প্রবাহ চিত্র দেখছি। কি দেওয়া আছে? ঘাস দেওয়া আছে, ফড়িং, ব্যাঙ, সাপ এবং কি দেওয়া আছে? গুই সাপ দেওয়া আছে। কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাই না? ঘাস, তারপরে একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে ফড়িং, তারপরে তীর চিহ্ন দিয়ে ব্যাঙ, তারপরে তীর চিহ্ন দিয়ে সাপ এবং গুই সাপ দেখানো হয়েছে। তো বন্ধুরা দেখো, প্রথমটা ঘাসটা কি? সবুজ উদ্ভিদ, তাই না? আমি আগেও বলেছি যে সকল সবুজ উদ্ভিদই কিন্তু কি? উৎপাদক। এর ভেতরে কি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে উৎপাদকের ভেতরে। আর ফড়িংটা কি কে দেখানো হয়েছে এখানে? প্রথম স্তরের খাদক, ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক, সাপ তৃতীয় স্তরের খাদক এবং গুই সাপ দেওয়া আছে, এটি কি সর্বোচ্চ স্তরের খাদক, তাই না? এখন দেখো যে খাদ্য শৃঙ্খলটা আসলে কি। উৎপাদক সে কি করছে? শক্তি সঞ্চয় করছে, তাই না? সে নিজের খাদ্য কি করছে? নিজেই তৈরি করছে। তাকে কিন্তু খাদ্যের জন্য অন্যের উপর কি নির্ভর করতে হচ্ছে না। এখানে সবুজ উদ্ভিদ কিন্তু যে কোনো বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে সব প্রথমে কাজ শুরু করে। কে কাজ শুরু করে প্রথমে? সবুজ উদ্ভিদ, দ্যাট মিন্স উৎপাদক। কারণ ওখানেই প্রথমে কি হচ্ছে? শক্তিগুলো জমা হচ্ছে। সবুজ উদ্ভিদ যদি খাদ্য না তৈরি করত, তাহলে এই যে বিভিন্ন খাদকগুলো প্রথম স্তর বলো বা দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর, কেউ কিন্তু খাবার পেত না। খাবার কি পেত না। ফলে কি হতো? খাদ্য সংকটে কিন্তু তারা মারা যেত। এই যে খাদ্যটা উৎপাদক থেকে শুরু করে, খেয়াল করে দেখো বন্ধুরা, ঘাসকে কি বলা হয়েছে? উৎপাদক। এই যে শক্তি, খাদ্যের ভেতরে যে শক্তি আছে, সেটি কি হচ্ছে? উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে কি হচ্ছে? দেখো, প্রবাহিত হচ্ছে। দেখো, ঘাস থেকে ফড়িং এ যাচ্ছে, ফড়িং থেকে ব্যাঙের ভেতরে যাচ্ছে, তারপরে সাপ এবং কি গুই সাপের ভেতরে যাচ্ছে। এই যে একটি প্রবাহ, একে আমরা একত্রে কি বলে থাকি? খাদ্য শিকল বা ফুড চেইন বলে থাকি। দেখো, একটু উদাহরণ দেওয়া আছে, তাই না? এখানে মাঠে বিভিন্ন ধরনের কি হচ্ছে? সবুজ ঘাস হচ্ছে, লতা পাতা হচ্ছে, সেগুলোকে আবার কি খাচ্ছে? ফড়িং খাচ্ছে, তারপরে ব্যাঙ আবার ফড়িংকে খাচ্ছে, সাপ ব্যাঙকে খাচ্ছে, গুই সাপ সাপকে খাচ্ছে। এইভাবে খেয়াল করে দেখো যে কি হচ্ছে? একটি শৃঙ্খল তৈরি হচ্ছে। অর্থাৎ উৎপাদক থেকে শক্তিটা পর্যায়ক্রমে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। কিসের মাধ্যমে? একটি শৃঙ্খল বা শিকলের মাধ্যমে। একেই কি বলে থাকি বন্ধুরা? খাদ্য শিকল বলে থাকি। ঠিক আছে, তাহলে খাদ্য শিকল কি আমরা জেনে নিলাম, তাই না? এখন এই যে প্রকৃতিতে বসবাস করছি, এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের খাদ্য শিকল আছে। হ্যাঁ, তোমাদের
জীববিজ্ঞান বইয়ে 3 ধরনের খাদ্য শিকল দেখানো হয়েছে। দেখো 1 নম্বর কি, শিকার জীবী খাদ্য শিকল। 1 নাম্বার কি পেলাম বন্ধুরা, শিকারজীবী খাদ্য শিকল পেলাম। একটু খেয়াল করে দেখো, এই যে উদাহরণ এটি কিন্তু বা চিত্র আঁকিয়েছি, এটি কিন্তু আমাদের শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ। কেন, আমি এটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, কেন এটি শিকারজীবী ব্যাখ্যা করি। দেখো এখানে যে প্রথমের যে খাদক, ঠিক আছে, সেটি কিন্তু আকারে কিন্তু কি সবচাইতে ছোট, এবং উপরের গুলো আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? একটু খেয়াল করে দেখো, প্রথমে ফড়িং এর চেয়ে ব্যাঙ একটু বড়, ব্যাঙের চেয়ে সাপ বড়, এবং সাপের চেয়ে কি গুইসাপ আরো আকারে বড়। সুতরাং কি হয়েছে, খাদ্য শিকলে খাদকগুলো আকারে ছোট থেকে বড় পর্যায়ক্রমে বড় হয়েছে, এবং একজন কিন্তু আরেকজনকে কি করছে, শিকার করছে, সেই জন্য বলা হচ্ছে এদেরকে শিকারজীবী খাদ্য শিকল। ওকে, তাহলে শিকারজীবী খাদ্য শিকল কি আমরা জানলাম। এরপরে দেখো বন্ধুরা, আমাদের কি আসছে, পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকল, বা একে কি বলা হয়, প্যারাসাইট তোমরা বুঝি, তাই না? যারা কি করে, অন্যের ভেতর আশ্রয় করে থাকে, এইরকম আর কি। তো পরজীবী উদ্ভিদ এবং প্রাণীর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কি হয় জানো, নিজেদের চেয়ে তারা বড় আকারের পোষক দেহের থেকে খাদ্যটা গ্রহণ করে থাকে। মনে করো যে প্যারাসাইট কি আমাদের ভেতরে নাই, যে কৃমিটা আমাদের পেটের ভেতরে থাকছে, তাই না? সে কি করছে, আমরা কিন্তু কৃমির চেয়ে আকার আকৃতিতে কি অনেক বড়, তাহলে সে কি করছে দেখো, যে নিজের চেয়ে বড় আকারের পোষক দেহর ভেতরে থাকছে। আমরা কি করছি, তাকে আমরা পুষছি, তারা আমাদের ভেতরে বসবাস থাকছে। হ্যাঁ, পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করছে। কোন ক্ষেত্রে একটি পরজীবীর ওপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। আবারও বলছি, কোন ক্ষেত্রে, হ্যাঁ, একটি পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। এক্ষেত্রে খাদ্য শিকলে প্রথম ধাপে সব সময় যে সবুজ উদ্ভিদ থাকবে তা কিন্তু নয়, সেক্ষেত্রে শিকলটি কেমন থাকবে, অসম্পূর্ণ থাকবে। যেমন এখানে দেখো, মানুষ, তারপরে তোমার হচ্ছে মশা, তারপরে আসছে কি আমাদের ডেঙ্গু ভাইরাস। ওকে, এখানে মানব দেহে রক্ত শোষণকারী স্ত্রী এডিস মশা, খেয়াল করো মানুষটা কিন্তু বড়, হ্যাঁ, মানুষ দেহে রক্ত শোষণকারী স্ত্রী এডিস মশা নিজে সে রক্ত থেকে পুষ্টি লাভ করে না, ঠিক আছে? ও কিন্তু কি করে, রক্তটা গ্রহণ করছে, কিন্তু সে রক্ত থেকে পুষ্টিটা গ্রহণ করছে না, কিন্তু তার গর্ভস্থ ডিমগুলোর বিকাশে কাজে লাগায়। তাহলে এটি আমাদের কি হলো, পরজীবী খাদ্য শিকল। এরপরে বন্ধুরা চলে আসছে আমাদের স্যাপ্রোফাইটি ফুড চেইন বা মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল। ওকে, মৃতজীবী খাদ্য শিকল। দেখো এখানে কি বলছে, মৃতদেহ, ছত্রাক এবং কেঁচো, তাই না? কি হবে, মৃতদেহ, ছত্রাক, কেঁচো। মৃতদেহ থেকে শুরু করে একাধিক খাদ্য স্তরে যখন খাদ্য শিকলটা বিন্যস্ত হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি মৃতজীবী খাদ্য শিকল। খেয়াল করে, জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে কি হচ্ছে, ছত্রাক, তারপরে কেঁচোর ভেতরে যাচ্ছে। ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো আমরা আগে পড়েছিলাম বন্ধুরা। ছত্রাককে কে খাচ্ছে, কেঁচো খাচ্ছে। অর্থাৎ মৃতজীবী থেকে, জীবের মৃতদেহ থেকে শুরু হচ্ছে, সেই জন্য এই ধরনের খাদ্য শিকলকে কি বলছি, মৃতজীবী খাদ্য শিকল বলে থাকছি। তো বন্ধুরা, এই খাদ্য শিকল গুলো অসম্পূর্ণ, এবং এই ধরনের শিকল বাস্তুতন্ত্রের যাবতীয় মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্কের একটি পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ। একটি কথা মনে রাখবে, জানিয়ে রাখি, যে আমরা যে পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল গুলো পেলাম, তাই না, এরা কিন্তু সবসময় অসম্পূর্ণ থাকবে।
কারণটা কি? কারণ এখানে কি কোনো উৎপাদক আছে? কোনো উৎপাদক নেই। আর এ কারণেই কিন্তু এটি কি অসম্পূর্ণ একটি খাদ্য শিকল। তাহলে বন্ধুরা আমরা খাদ্য শিকল সম্পর্কে জেনে নিলাম, তাই না? আচ্ছা, আমি বোর্ডটা একটু ক্লিন করে দেই। খাদ্য শিকল, তারপরে আমরা এবার নিয়ে ফুড ওয়েব বা খাদ্য জাল। আমরা একটু লিখে নেই খাদ্য জাল। ওকে, খাদ্য জাল বা FWEB ওয়েব। বাস্তুতন্ত্র তো আমরা জানি, তাই না? বাস্তুতন্ত্রের খাদ্য শিকল গুলো আমরা দেখলাম, তাই না? বিভিন্ন ধরনের। এখন এই খাদ্য শিকলে একই খাদক কিন্তু বিভিন্ন স্তরে থাকতে পারে না বলো তো তোমরা? হ্যাঁ, বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে একই খাদক কিন্তু বিভিন্ন স্তরে থাকতে পারে। এভাবে কয়েকটি খাদ্য শিকল মিলে যখন একটি জালের মতো গঠন করে তখন আমরা তাকে কি বলে থাকি? একে খাদ্য জাল বলে থাকি, তাই না? তাহলে আমরা আবারও বলছি যে কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে একটি জালের মতো গঠন করে তখন তাকে আমরা বলে থাকি কি বলে থাকি? খাদ্য জাল বলে থাকি। এখানে দেখো আমি একটি চিত্র আছে, প্রবাহ চিত্র। হ্যাঁ, শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, তারপরে আছে প্ল্যাঙ্কটন। প্রথমে নিলাম শৈবাল, তারপরে জুপ্ল্যাঙ্কটন, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে দেখো জুপ্ল্যাঙ্কটন। হ্যাঁ, তারপরে আসছে আমাদের কি ছোট মাছ। শৈবাল থেকে তীর চিহ্ন দিয়ে আসলাম ছোট মাছে। এখন ছোট মাছ থেকে এবং জুপ্ল্যাঙ্কটন থেকে যাচ্ছে কোথায় বন্ধুরা? বড় মাছে। হ্যাঁ, আবার খেয়াল করে দেখো যে এই যে বড় মাছ থেকে ছোট মাছ অ্যারো চিহ্ন দিয়ে কোথায় যাচ্ছে? ঈগল বা বাজ পাখি। তো এটি আমরা একটি খাদ্য জালের কি দেখলাম বন্ধুরা? খাদ্য জালের একটি চিত্র দেখলাম। খেয়াল করো, এখন তোমরা এখানে বলো যে এখানে একটু মনোযোগ সহকারে যে এখানে কয়টি আমাদের খাদ্য শিকল পেয়েছি। হ্যাঁ, এটাও কিন্তু একটি খাদ্য জাল, কারণ এখানে কয়েক ধরনের খাদ্য শিকল রয়েছে। দেখো কয় ধরনের খাদ্য শিকল রয়েছে এখানে কিন্তু আমরা খেয়াল করি। তাহলে আমি লিখে ফেলি বোর্ডে। প্রথমে আসছে শৈবাল, তারপরে সেখান থেকে আসছে ছোট মাছ, তারপরে আসছে বাজ পাখি। শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, এইটা একটা খাদ্য শিকল। আবার দেখো শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, এটা একটা খাদ্য শিকল। তারপরে শৈবাল কিন্তু সব জায়গায় থাকবে, ঠিক আছে? শৈবাল, তারপরে আসছে ছোট মাছ, তারপরে আসছে বড় মাছ, তারপরে আসছে বাজ পাখি, আরেকটি খাদ্য শিকল। আবার দেখো শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, তারপরে হচ্ছে বড় মাছ, বাজ পাখি, এটা একটা। তারপরে দেখো শৈবাল কতগুলো হচ্ছে, দেখো শৈবাল, তারপরে হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, তারপরে হচ্ছে ছোট মাছ, তারপরে আসছে বাজ পাখি। এখানে কয়টি খাদ্য শিকল পেয়েছি বন্ধুরা? 5টি খাদ্য শিকল পেয়েছি। এই 5টি খাদ্য শিকল মিলে কিন্তু কি হয়েছে? একটি খাদ্য জাল তৈরি হয়েছে। এখানে খেয়াল করে দেখো বন্ধুরা যে আমরা যে প্রবাহ চিত্রটা দেখছি এখানে কি উৎপাদক কোনগুলো বন্ধুরা? শৈবাল কি করছে? জুপ্ল্যাঙ্কটন এবং ছোট মাছকে খাদ্য সরবরাহ করছে। আবারও বলি, শৈবাল, জুপ্ল্যাঙ্কটন এবং ছোট মাছকে সরাসরি খাদ্য সরবরাহ করছে। দ্যাট মিন্স সে কি করছে? শক্তি সরবরাহ করছে। জুপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসাবে গ্রহণ করছে কে? ছোট মাছ এবং বড় মাছ উভয়েই গ্রহণ করে। জুপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসাবে গ্রহণ করছে কে? ছোট মাছ এবং বড় মাছ, সকলেই এটাকে খাচ্ছে, ঠিক আছে? বড় মাছ আবার কি করছে? দেখো ছোট মাছকে খাচ্ছে, তাই না? বাজ পাখি বা ঈগল কি করে? ছোট মাছ খায় এবং বড় মাছও খায়, তাই না? এখানে তাহলে কি পেলাম?
5টি খাদ্য শিকল পেলাম এবং এই 5টি খাদ্য শিকলের সমন্বয়ে আমাদের কি তৈরি হয়েছিল বন্ধুরা? খাদ্য জাল তৈরি হয়েছিল, তাই না? গুড। তো তোমাদের আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, খাদ্য শিকল এবং খাদ্য জাল। বোর্ডটা আবারও আমি ক্লিন করে দিই। হ্যাঁ, এবার আমরা বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পুষ্টির প্রবাহ। উদ্ভিদ কি করে বন্ধুরা? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো খাদ্য তৈরি করে, তাই না? কি ধরনের বস্তুর মাধ্যমে সে খাদ্য তৈরি করে? বিভিন্ন ধরনের অজৈব বস্তু গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য তৈরি করছে। উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে, হ্যাঁ, তার সম্পূর্ণটাই কি সে নিজে ব্যবহার করছে? না, সম্পূর্ণটাই সে নিজে ব্যবহার করছে না। কিছু নিজের প্রয়োজনে ব্যবহার করছে আর অবশিষ্টটা কি করছে? তার দেহে জমা রাখছে কি হিসাবে? কার্বোহাইড্রেট হিসেবে। তারপরে কি হচ্ছে দেখো, তৃণভোজী বিভিন্ন প্রাণী আছে, যেমন তোমার হচ্ছে ছাগল, গরু, হরিণ, এই সমস্ত উদ্ভিদদেরকে তারা খাচ্ছে। তৃণভোজী প্রাণীদেরকে পর্যায়ক্রমে কে খাচ্ছে? মাংসাশী প্রাণীরা খাচ্ছে, তাই না? এখন এই সব উদ্ভিদ এবং প্রাণীদের কে তো কোনো না কোনো এক সময় মারা যাবে। মারা যাওয়ার পর কি হবে? ওই যে বিয়োজক গুলো এদের খাদ্য হিসাবে ব্যবহার করবে। অর্থাৎ বিয়োজক গুলো কি করবে? বিয়োজক বলতে গত ক্লাসে আমরা আগেই বলেছিলাম ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো। এরা কি করবে? এরা মৃতদেহ গুলোকে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করবে এবং অজৈব বস্তুতে রূপান্তর করে পরিবেশে ফিরিয়ে দেবে। অর্থাৎ যতটুকু তাদের প্রয়োজন ততটুকু নেবে এবং বাকিটা কি করবে? অজৈব উপাদান তৈরি করবে এবং পরিবেশে পুনরায় ফিরিয়ে দেবে। পুষ্টির দ্রব্যের এরূপ চক্রাকারে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে থাকি বন্ধুরা? পুষ্টি প্রবাহ। তাহলে এটি কি? এটি একটি চক্রাকার প্রবাহ, ঠিক আছে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরূপ পুষ্টির প্রবাহ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা পুষ্টির প্রবাহ সম্পর্কে জানলাম যে উদ্ভিদ থেকে তোমার হচ্ছে শক্তি অর্জন করছে, সেই উদ্ভিদটাকে বিভিন্ন অজৈব বস্তু গ্রহণের মাধ্যমে কি করছে? শক্তি উৎপন্ন করছে বা সঞ্চয় করছে বা খাদ্য সংগ্রহ করে রাখছে। পরবর্তীতে এসে সেটি বিভিন্ন ধরনের খাদকের মাধ্যমে যাচ্ছে এবং খাদকটা এক পর্যায়ে কি হচ্ছে? মারা যাচ্ছে। তারপরে সেগুলোকে বিয়োজকরা কি করছে? বিশ্লিষ্ট করছে, ভেঙে ফেলছে এবং প্রয়োজন অনুপাতে সেখান থেকে তারা পুষ্টি উপাদানটা নিচ্ছে, বাকিটা আবার কি করছে? পরিবেশে চলে যাচ্ছে এবং পরিবেশে যে কি হচ্ছে? আবারও সেই উদ্ভিদের ভেতরে কিন্তু অজৈব বস্তু হিসাবে চলে যাচ্ছে। তাহলে পুষ্টির প্রবাহ কি সেটা আমরা বুঝলাম, তাই না বন্ধুরা? এরপরে চলে আসো আমাদের শক্তির প্রবাহ। হ্যাঁ, শক্তির প্রবাহ। শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ, ঠিক আছে? এটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা পুষ্টির প্রবাহ নিয়ে আলোচনা করলাম, এবার কি? শক্তির প্রবাহ। দেখো, আমি একটি প্রবাহ চিত্রের প্রথমে কি দিচ্ছি দেখো। প্রথমে কি দিলাম বন্ধুরা? প্রথমে আমি দিলাম একটা সূর্য, সূর্য। তারপরে কি দিলাম আমি? উৎপাদক, উৎপাদক। উৎপাদক থেকে আমি কি করছি বন্ধুরা? দেখো, অ্যারো চিহ্ন থেকে আমি কি দিচ্ছি? শ্বসনে, শ্বসনে শক্তি ক্ষয়। তারপরে এখানে কি দিলাম আমি? বিয়োজক। তারপরে কি হচ্ছে বন্ধুরা? এখান থেকে এবং এখান থেকে যাচ্ছে মাংসাশী, মাংসাশী প্রাণী। হ্যাঁ, মাংসাশী প্রাণী। তারপরে এখানে দেখো তৃণভোজী, তৃণভোজী। যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি বন্ধুরা? সূর্য। হ্যাঁ, সকল শক্তির মূল বা উৎস বলে থাকি। এখন সূর্য থেকে যে পরিমাণ আলো এবং তাপ শক্তি পৃথিবীতে পৌঁছায় সেটির সম্পূর্ণটাই কিন্তু ব্যবহার হয় না। মাত্র বড়জোর সর্বোচ্চ 2% সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে। বাস্তুতন্ত্রের পরবর্তী ধাপগুলোর জন্য প্রাথমিকভাবে শর্করার আলো এবং তাপ শক্তি রাসায়নিক শক্তি হিসাবে মজুদ থাকে।
তাহলে কি জানলাম যে বন্ধুরা, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কি হচ্ছে, তাপ শক্তি রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত থাকছে উৎপাদকে। কাদের জন্য? ওই যে পরবর্তী বাস্তুতন্ত্রের উৎপাদকের পরবর্তী যে ধাপগুলো আছে, অর্থাৎ খাদক বিয়োজক, এদের জন্য। হ্যাঁ, বিভিন্ন প্রকার খাদ্য শিকলের মাধ্যমে আমরা এর আগে বিভিন্ন প্রকার খাদ্য শিকল পেয়েছিলাম, তাই না? খাদ্য শিকলের মাধ্যমে জমা হয় এই শক্তিগুলো বিভিন্ন খাদ্য স্তরে পৌঁছায় যায়। শেষ পর্যন্ত বিয়োজকের কথাটি আবারও আসছে। বিয়োজকের কাজের ফলে বা বিয়োজকের যে ক্রিয়া বিক্রিয়ার ফলে শক্তি আবার কি হয়, শক্তি আবার পরিবেশে ফিরে আসে। কিভাবে? অজৈব উপাদান হিসেবে। তো এখন তৃণভোজী প্রাণীরা বাস্তুতন্ত্রের কি করে? প্রথম স্তরের খাদকরা সবুজ উদ্ভিদের বা তৃণভোজী প্রাণী কারা? অর্থাৎ বাস্তুতন্ত্রের যারা প্রথম স্তরের খাদক, তারা কি করে? সবুজ উদ্ভিদের লতা পাতা কাণ্ড এগুলো খেয়ে বেঁচে থাকে, তাই না? প্রথম স্তরের খাদক। এভাবে সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি প্রথমে কার ভেতরে যাচ্ছে? তৃণভোজী প্রাণীদের ভেতরে পৌঁছায়। হ্যাঁ, তারপরে কি হচ্ছে দেখো, মাংসাশী প্রাণী যারা, তারা প্রথম স্তরের খাদক অর্থাৎ তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকছে, তারা দ্বিতীয় স্তরের খাদক। তাহলে কি হলো? যারা তোমার হচ্ছে প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকছে, তাদেরকে কি বলছি আমরা? দ্বিতীয় স্তরের খাদক বলছি। প্রথম স্তরের খাদক থেকে এভাবে রাসায়নিক শক্তি দ্বিতীয় স্তরের খাদকের দেহে সঞ্চারিত হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে। একইভাবে দ্বিতীয় স্তরের খাদক থেকে রাসায়নিক শক্তি তৃতীয় স্তরের খাদকে সঞ্চারিত হচ্ছে। তারপরে তৃতীয় স্তরের খাদক থেকে অনেক সময় কি হতে পারে? উচ্চতর খাদক বা সর্বোচ্চ স্তরে এই শক্তিটা কি হবে? পৌঁছাবে এবং উচ্চতর কোনো খাদক সেটিকে কি করবে? গ্রহণ করবে। তবে এই প্রক্রিয়ায় শক্তির সর্বোচ্চ স্তরের খাদকে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, একটু খেয়াল করো বন্ধুরা, যে শক্তির সর্বোচ্চ স্তরের খাদক অর্থাৎ একেবারে তোমার উৎপাদক থেকে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত কিন্তু শক্তিটা কি হবে? পর্যায়ক্রমে পৌঁছে যাবে। মৃত্যুর পর সব জীবের কি হবে? শক্তি গ্রহণের ক্ষমতা থাকবে না, হারিয়ে যাবে। তখন কি হবে? তখন মৃতদেহ তো কিছু শক্তি, সঞ্চিত শক্তি থাকবে, ওগুলো তখন বিয়োজকগুলো তাদের কি করবে? বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া করবে এবং ওই রাসায়নিক শক্তিগুলোকে তখন কি করবে? তারা ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে কি করবে? জড় পদার্থ বা শক্তি আকারে আবারও পরিবেশে তারা ফিরিয়ে দেবে। তো পরিবেশে বিভিন্ন জড় বস্তুর মধ্যে জমা হওয়া এই শক্তি তখন আবার উদ্ভিদের গ্রহণ উপযোগী হবে। আর এভাবে খাদ্য চক্রের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রাকৃতিকভাবে শক্তির একটি কি প্রবাহ চলতে থাকে। সব ধরনের খাদ্য শিকলে প্রতিটি স্তরে কিন্তু কিছুটা শক্তি কি হবে বন্ধুরা? অপচয় হবে। সম্পূর্ণ শক্তি কিন্তু একেবারে যাবে, পৌঁছাবে তা কিন্তু নয়। ঠিক আছে, উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণী যতটা শক্তি গ্রহণ করে তার শরীরে ততটা শক্তি কিন্তু জমা হয় না। আবার দ্বিতীয় স্তরের খাদক তৃণভোজী প্রাণীর দেহে যে পরিমাণ পুষ্টি দ্রব্য গ্রহণ করে তার নিজের দেহে সেই পরিমাণ পুষ্টিও কিন্তু পৌঁছায় না, কিছুটা জড় পরিবেশে উন্মুক্ত বা ছড়িয়ে যায়, মুক্ত হয়ে যায় কিছু শক্তি। এভাবে এক জীব থেকে আরেক জীবে খাদ্য শক্তি স্থানান্তরের সময় কিছু শক্তি বাস্তুতন্ত্রে খুব সাধারণ নিয়ম বা প্রাকৃতিক নিয়মে বাস্তুতন্ত্রের বাইরে চলে আসে। এই কারণে খাদ্য শিকলের খাদ্য স্তরের সংখ্যাটা যত ছোট হবে শক্তির অপচয়টা কি হবে? তত কম হবে। আর যদি মনে করো খাদ্য শিকলের আকারটা বড় হয় তাহলে কিন্তু শক্তির অপচয়টা বেড়ে যাবে। তো অর্থাৎ সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত যেতে যেতে শক্তির পরিমাণটা কি হয় বন্ধুরা? অনেকখানি কমে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম শক্তির প্রবাহ বা বাস্তুতন্ত্রে কিভাবে শক্তিগুলো সঞ্চারিত হচ্ছে। আমরা এখানে পুষ্টির প্রবাহ দেখলাম এবং শক্তির প্রবাহ দেখলাম। বন্ধুরা এবার সর্বশেষ আমাদের যেটি ছিল ট্রফিক লেভেল। আসলে ট্রফিক লেভেল সম্পর্কে একটু ধারণা নেই, কেমন?
ট্রফিক লেভেল। আমরা তো খাদ্য শিকল দেখছি, বিভিন্ন খাদ্য শিকল দেখছি, তাই না? সাপোজ একটা খাদ্য শিকল মনে করো যে হচ্ছে শৈবাল, এখানে কি দেখলাম, শৈবাল, তারপরে কি ছোট মাছ আর বাজ পাখি। এখানে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তর, হ্যাঁ, উৎপাদক, তারপর প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এই প্রত্যেকটি এক একটিকে আমরা কি বলছি, ট্রফিক লেভেল। হ্যাঁ, তাহলে ট্রফিক লেভেল কি হলো, খাদ্য শিকলের প্রতিটি স্তরকে এক একটি ট্রফিক লেভেল বলে। এই যে বাস্তুতন্ত্রে উৎপাদক প্রথম এবং সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে। তাহলে কি হলো বন্ধুরা, উৎপাদক প্রথম এবং সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করছে। তৃণভোজী খাদক বা প্রথম শ্রেণীর খাদক কি হচ্ছে, তাহলে হবে দ্বিতীয় স্তরের ট্রফিক লেভেল। এভাবে মনে করো নিম্ন স্তরের মাংসাশী প্রাণী তৃতীয় স্তরের ট্রফিক লেভেল এবং উচ্চ পর্যায়ের মাংসাশী প্রাণী সর্বোচ্চ স্তরের ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করছে। তাহলে আমি আবারও বলি বন্ধুরা, যে খাদ্য শিকলের প্রতিটি স্তরকে, খাদ্য শিকল যে পেলাম আমরা, হ্যাঁ, এই খাদ্য শিকলের প্রতিটি স্তরকে কিন্তু এক একটি ট্রফিক লেভেল বলা হয়। যেমন উৎপাদক একটি ট্রফিক লেভেল, তারপর বিভিন্ন স্তরের খাদক ট্রফিক লেভেল, চূড়ান্ত খাদক, সবগুলোই কিন্তু এক একটি ট্রফিক লেভেল। হ্যাঁ, এখন বাস্তুতন্ত্রের উৎপাদক কিন্তু কি হচ্ছে, সর্বনিম্ন ট্রফিক লেভেল, এটা সর্বনিম্ন ট্রফিক লেভেল। তারপরে প্রথম স্তরের খাদক কি হবে, দ্বিতীয় লেভেলের ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করবে এবং নিম্ন স্তরের মাংসাশী প্রাণীরা তৃতীয় স্তরের ট্রফিক লেভেল প্রতিনিধিত্ব করবে এবং সর্বোচ্চ পর্যায়ের যে মাংসাশী প্রাণীগুলো আছে তারা কি করবে, তারা সর্বোচ্চ স্তরের ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করবে। কোন খাদ্য শিকলের উৎপাদক বা সর্বনিম্ন ট্রফিক লেভেলে সূর্য থেকে কি হয়, শক্তি সংগৃহীত হয় এবং পরবর্তী ট্রফিক লেভেলে তার কিছু অংশ তাপ হিসাবে বেরিয়ে যায়। অর্থাৎ শক্তি একটা ধাপ থেকে বা একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাওয়ার সময় কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এর জন্য দেখা যায় যে উৎপাদকে যে পরিমাণ শক্তি সূর্য থেকে সংগৃহীত থাকে দ্বিতীয় ট্রফিক লেভেলে সে কমে যায়, তৃতীয় এবং সর্বোচ্চ ট্রফিক লেভেলে গিয়ে শক্তির পরিমাণ আরো অনেক বেশি কি হবে বন্ধুরা, কমে যাবে। সাধারণত যে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরে ট্রফিক লেভেলে সঞ্চারিত হয়, তো বাকি 90% তাপ হিসাবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা অব্যবহৃত হয়। তো বন্ধুরা, আমরা আজকে যেটা দেখলাম সেটা আমরা দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ে, অর্থাৎ আমাদের বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো নিয়ে কালকে আলোচনা করেছিলাম। আর আজকে যে মেইন পয়েন্টগুলো, খাদ্য শিকল, খাদ্য জাল, বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ এবং ট্রফিক লেভেল নিয়ে আলোচনা করলাম। তোমরা যখন আগামীতে ক্লাসগুলো দেখবে বা এই ভিডিওটা যখন আবার দেখবে, তখন কি করবে, একটি বই, খাতা এবং পেন্সিল নিয়ে বসে যাবে, আঁকাবে, লিখবে এবং পড়বে। তাহলে কি হবে, এই বাস্তুতন্ত্রের যে প্রবাহ চিত্রগুলো দেখানো হয়েছিল ওগুলো তোমাদের কাছে আরো কি হয়ে যাবে বন্ধুরা, সহজ হয়ে যাবে। তো আগামীতে আমরা এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক আছে, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। সেখানে অনেক কিছু জানার বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।